আমার কলিজার বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের মজার একটা গল্প বলতে চলে এসেছি। আজকের গল্পটা কিন্তু খুবই মজার হতে চলেছে। তাই তোমাদের কাছে অনুরোধ, এই গল্পটা একদম স্কিপ করে শুনবে না, গল্পটা পুরোপুরি শুনবে। তার মানে এই গল্পের একটু সারাংশ তোমাদের বলেই দিই। আসলে আমার বিয়ের ঠিক ৩-৪ বছর পরে আমার স্বামী মারা যায়। তবে আমার কোনো বাচ্চা কাচ্চা হয়নি। স্বামী মরার পর শ্বশুর বাড়ি থেকে বাবার সংসারে চলে আসি আমি। আমার একটা মাত্র ছোট ভাই ছিল। যাই হোক, বাবার সংসারে থাকতে থাকতে ছোট ভাইয়ের সাথে ভবিষ্যতে আমার কি কি সম্পর্কে কি কি ঘটেছিল আর কি কি হয়েছিল, ব্যাপারটা খুবই আনন্দদায়ক। এই কথাগুলো আমি কাউকে কোনোদিন বলতে চেয়েছিলাম না। তবুও আমি তোমাদের বলছি, কারণ তোমরা আমার কলিজার বন্ধু। তাই বন্ধুরা, অন্তত আজকের গল্পটা মনোযোগ সহকারে শুনবে আর পুরোপুরি শুনবে। আর দেরি না করে চলো শুরু করা যাক। আমার নাম ফারজানা সুলতানা হেনা। আমার বাবার বাড়ি থেকে যখন আমাকে বিয়ে দিল, আমি শ্বশুর বাড়ি চলে গেলাম আর স্বামীর সাথে সংসার করতে লাগলাম। আমি যেমনটা সুন্দরী তেমনটা উঁচু লম্বা, আর তেমনি একটা পুরুষের জন্য যথেষ্ট গোল ভরাও বটে। যাই হোক বন্ধুরা, বোঝে নাও তোমরা, আর স্বামী আমাকে পাওয়ার পর থেকেই খুবই খুশি। সে আমাকে খুবই ভালোবাসত আর খুবই কেয়ার করত। যাই হোক বন্ধুরা, স্বামীর সংসারে সুখেই ছিলাম। কিন্তু ৩-৪ বছর যাওয়ার পরও আমার কোনো সন্তানাদি হচ্ছিল না। তারপর আমরা জানতে পারলাম যে আমার বিয়ের আগেই স্বামী কোনো একটা রোগে আক্রান্ত ছিল। তারপর যখন বিয়ের ঠিক ৩ বছর পূর্ণ হল, স্বামীর আস্তে আস্তে ওই রোগটা বৃদ্ধি পেতে থাকে। সে ক্রমেই যেন অসুস্থ হয়ে পড়ে। তাকে অনেক ডাক্তার কবিরাজের চিকিৎসা এটা সেটা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তাকে আর রাখতে পারলাম না, ধরে সে পরপারে চলে যায়। শ্বশুর বাড়িতে কিছুটা দিন এইভাবে থাকতে লাগলাম এই যুবতী বয়সে। একটা সময় শ্বশুর শাশুড়ি তারা কেউই আর আমাকে ভালো চোখে দেখে না। ওই যে আমার স্বামীটা মারা গেছে, তারপরে আমি শ্বশুর বাড়ি থেকে একদম বিদায় নিয়ে বাপের বাড়িতে চলে আসলাম। বাপের বাড়িতে আসার পর এইভাবেই মনটা খারাপ করে কিছুটা দিন জীবন যাপন করতে লাগলাম। আমার একটা ছোট ভাই ছিল, ওর নামে সাব্বির। ও তখন কলেজে লেখাপড়া করত। তখন একটা হ্যান্ডসাম যুবক ছেলে হয়ে উঠছে এরকম সময়কাল ওর। তারপরে ও আমার সাথে মাঝে মধ্যেই অনেক কিছু শেয়ার করত, ফ্রি মাইন্ড ডে। কলেজের কার সাথে সম্পর্ক করছে, কাকে ও ভালোবাসছে, ওর ভালো লাগা না লাগা অনেক কিছু আমাকে শেয়ার করত। কিন্তু বাবা এসব অতটা ভালোভাবে নিত না। কারণ বাবার মনের মধ্যে একটা চিন্তা, তার নিজের মেয়ে যেহেতু ঘর ফেরত, এই মেয়েকে সে কোথায় আবার কার ঘাড়ে গুছিয়ে দেবে। এই যে একটা চিন্তাভাবনার প্রত্যেকটা বাবার বেলায় এরকমই হয়। বাবার হয়তো আমাকে বিয়ে দেওয়ার জন্য একটু কষ্ট হবেই। কেউ তো আর সহজে নিতে চাইবে না। যতই আমি সুন্দরী আর রূপবতী আর যুবতী হই, তাতে কি হয়েছে? আজকাল ছেলেরা সব সময় ইনটেক খোঁজে। যাই হোক, তো এভাবে চলতে থাকলাম। তারপরে একটা সিঙ্গার মেশিন বাড়িতে কিনে নিয়ে আমি সেলাই মেশিনের কিছু কাজ করতাম। একদম বসে বসে ভালো লাগতে না। যদিও আমি শিক্ষিত ছিলাম। আমার ছোট ভাই আমাকে অনেক বিষয়ে সাহায্য করত। হঠাৎ করে একদিন সে আমাকে বলতেছে, আপু একটা কথা বলি তোমাকে। তুমি এই যে স্বামীর ঘর থেকে বাপের বাড়িতে এসে এতটা দিন এভাবে বসে আছে চুপচাপ করে, একটু চেষ্টা করলেও তো পারো যে একটা অন্য ছেলেকে ধরে একটু সম্পর্ক তৈরি করে আবার নতুন করে সংসার করার জন্য। কখনো চেষ্টাও তো করো না। এভাবে কি জীবন চলে? এমন তো না যে তোমার গর্ভে একটা সন্তান জন্মেছে, সেটা ধরে তুমি ভবিষ্যৎ জীবন কাটাবে। তাও তো না। কি করবে তুমি? আর শুধু কি তাই, তুমি কত উঁচু লম্বা মানুষ, পাহাড়ের মতো। জীবন যৌবনের একটা তাড়না আছে। কি করে থাকো তুমি? কষ্ট হয় না তোমার? আমি তখন ছোট ভাই সাব্বিরকে বলেছিলাম, সাব্বির শোনো, এখন তো তুই বড় হয়েছিস। তুই চাইলে তোর বোনের খোঁজখবর একটু ভালো করে নিতে পারিস। ভালো করে তো একটু তাকিয়েও দেখিস না। আমি কোথায় যাব? কি করব? তখন সাব্বির বলল, ঠিক আছে আপু, তুমি যেহেতু এত করে বলছো, দেখব। কিন্তু একটা কাজ করো, আমার রুম আর তোমার রুম পাশাপাশি নাও। তুমি এই রুমটা চেঞ্জ করো। মায়ের পাশের রুম থেকে আমার পাশের রুমে চলে আসো। আমি ঠিক তাই করলাম। কয়েকদিন যাওয়ার পরে আমি যে রুমে থাকতাম ঠিক মায়ের পাশের রুম। এমনও রাত যেত বাবা মায়ের ওই সমস্ত কথার আওয়াজ আবার কানে আসত। তখন যে কি মনে হতো, কোল বালিশটা জড়িয়ে ধরে শুয়ে থাকতাম, ভাল লাগতো না।
তোমরা তো বুঝতেই পারছো একটা বিবাহিত মেয়ে যখন স্বামী ছাড়া একা থাকে সে যে কতটা কষ্ট আর যন্ত্রণার মধ্যে থাকে, এটা একমাত্র যে মেয়েটা স্বামীর ঘর থেকে ফেরত আসছে সেই বোঝে। আর আমার জীবনেও ঠিক তাই। প্রত্যেকটা রাত আসে যখন একটা ছেলের স্পর্শের কথা মনে হয়। তখন ভিতরে অনেক যন্ত্রণা হয়, অনেক কষ্ট হয়, নিজেকে ধরে রাখতে পারি না। কি করব? কোনো উপায় থাকে না, কার কাছে যাব? এই কথা যদি কাউকে শেয়ার করতে যাই আর কেউ যদি সুযোগ নেয়, তাহলে তো সমাজের মানুষের কাছে আমি দাগী হয়ে যাব, খারাপ হয়ে যাব। এই ভেবে আসলে মনের কষ্ট মনের মধ্যে চাপা রেখে দিনের পর দিন বাপের বাড়িতে পড়ে থাকলাম। আর সাব্বিরকে একটু ম্যানেজ করার চেষ্টা করতে লাগলাম। একদিন আমি গোসল করে এসে রুমের মধ্যে আমার সমস্ত কাপড় চোপড় চেঞ্জ করছিলাম। ঠিক কাপড় চেঞ্জ করা অবধি সাব্বির কলেজ থেকে এসে এক নিমেষে আমার রুমের মধ্যে ঢুকে পড়ে। তখন আমার গায়ে কিছু ছিল না। সাব্বির দেখার পরে পুরো অবাক হয়ে গেছে। ও তাড়াহুড়া করে রুম থেকে বের না হয়ে সোজা আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আমি ওকে দেখে লজ্জায় মুখটা হেঁট হয়ে গেল। আমি মাথাটা নিচু করে ওদিকে ফিরে বললাম যে, সাব্বির, যা দেখার দেখছিস। এখন রুম থেকে যাবি নাকি বড় আপুর দিকে এভাবে তাকিয়ে থাকবে? আমি কাপড় চোপড়গুলো একটু সেরে নেই, হুটহাট করে ঢুকে পড়ছিস নাকি বুঝতে পারিসনি যে আমি রুমের মধ্যে আছি? এখন চলে যা। সাব্বির কিছুতেই যায় না। ও আমার পিছনে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি যেন আমার সমস্ত কিছু গোছানোর সুযোগ পাইনি। আমিও ওই অবস্থায় বুকের উপর হাত দিয়ে দাঁড়িয়ে আছি। এক সময় সাব্বির বলল, ভালোই তো দেখছি তোমার সবকিছু। বাহ, মিষ্টি তো ঠিক আছে, আমি আসছি। আজকে তোমার সাথে আমার কথা আছে। তুমি যেহেতু রুমটা পরিবর্তন করে আমার পাশে রুমে আসছো, তোমার সাথে আজকে আমার অনেক কথা আছে। তুমি তৈরি হয়ে থাকো, তোমাকে আমার পছন্দ হয়েছে খুবই। কলেজে এত সমস্ত সুন্দরী মেয়ে দেখে আসি, কিন্তু তুমি আপু সবার চেয়ে বেশি সুন্দরী। কেন যে দুলা ভাইটা তোমার জীবন থেকে চলে গেল, এটা আমি বুঝি না। আপু তুমি চিন্তা করো না, তোমার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট আমি দূর করে দেব। এই বলে সাব্বির আমার রুম থেকে বের হয়ে চলে গেল। আমি মচকে হাসি দিয়ে খুব তাড়াহুড়ো করে কাপড় চোপড় পরে সেরে নিলাম। সাব্বির যেন আমার মেদযুক্ত সমস্ত কিছু এক নজরে দেখে ফেলল। কি করব, এক নিমেষে তার সব কিছু ঢেকে রাখা যায় না। তারপর চিন্তা করলাম, সাব্বির একটা আজকে বলে গেল, না জানি রাত হলে ও আমাকে কি বলবে। ও যুবক হয়ে উঠছে, ওর মনের মধ্যে এখন কত কথা বলে। কি করে ওর কাছ থেকে রক্ষা পাব? আর শুধু তাই না, আমারও ঘোড়ার ডিম। জানো তোমরা, কিছু ভাল লাগে না। আমি এরকম একটা নাদুস নুদুস যুবতী মেয়ে, না জানি প্রত্যেক দিন স্বামীর সাথে দাম্পত্য জীবনে সুখ পাব, রাত আসলেই বড় সুখের কথা মনে হবে। তা না, আমার রাত আসলে তো কোল বালিশটা আমার সঙ্গী হয়ে থাকে। এপাশ ওপাশ চিৎকাত হয়ে থাকতে চাইতে একসময় কষ্টের মধ্যে ঘুমিয়ে পড়ি। কি করব? কিন্তু সাব্বির যদি আমার কষ্টটা একটু দূর করে, এই ভেবে চুপ করে রাতের বেলায় আমার রুমে টিভি দেখছিলাম। সাব্বির হঠাৎ হয়ে আমার রুমে টোকা দিল। বলল, আপু রুমে আছো? আমি বললাম, হ্যাঁ আছি। তখন প্রায় রাত 11টা পার হয়ে গেছে। বাবা মা ওদিকে ঘুমিয়ে পড়ছে। সাব্বিরের কথায় আমি আস্তে করে দরজাতে খুলে বললাম, কিরে ভেতরে আয়, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? সাব্বির আমার রুমের মধ্যে ঢুকে পড়ল। রুমটা ভিতর থেকে লাগিয়ে দিয়ে বলল, আপু শোনো, বাবা মা সবেমাত্র ঘুমোচ্ছে, ওদের কাঁচা ঘুম, ওরা এখন জাগ্রত হবে না। তাই তোমার সাথে আমার কিছু গোপন কথা ছিল, কথাগুলো এই মুহূর্তে সেরে ফেলি। আমি বললাম, এত তাড়াহুড়া করছিস কেন? তোর যত কথা আছে সব বলতো। আমার ভাল লাগে না, তুই এসে মাঝে মধ্যে আমাকে সময় দিতে পারিস না? বোনের কথা তো তোর মনেই থাকে না। আমি তোর বড় আপু, তুই আমার ছোট ভাই। আমার তো খোঁজ খবর রাখার দায়িত্ব তোরও আছে। তুই এখন বড় হয়ে গেছিস, এমন তো না যে কিছু বুঝিস না। সবই তো বুঝিস। আর তোর বোন কি কোনো কিছুতে কম আছে রে? একটু খেয়াল রাখতে তো পারিস। আর তোরও তো একটু হয়ে যায়। এ বলে আমি হেসে দিলাম। সাব্বির তখন বললাম, এতদিনে তুমি বলনি কেন? আজ আমি তোমাকে দেখার পরে বুঝতে পারছি। মনের মধ্যে অনেক স্বাদ আহ্লাদ যাচ্ছে। তাই ভেবেছি আমি তোমাকে কিছু একটা মুখ ফুসকে সাহস করে বলেই ফেলব। তাই তো তোমার কাছে আসলাম আপু। তুমি কিছু মনে করো না। দেখো, আমার কলেজের অনেক বান্ধবী আছে, তাদের সাথে আমি বিভিন্ন জায়গায় হানিমুনে যাই, অনেক গেটিং, অনেক কিছু তাদের সাথে শেয়ার করি।
কিন্তু তোমার মতো এত সুন্দর গঠন প্রণালী কারো নেই আপু, বিশ্বাস করো। আমি তোমাকে আমার মন থেকে কথাটা বলছি। ইচ্ছে করছে তোমাকে বুকে জড়িয়ে সুন্দর করে বোনের মতো করে মাথায় হাত বুলিয়ে আদর করি, অনেক সেবা যত্ন করি। আমি যেন তোমার পাশেই সব সময় থাকতে পারি। বাবা মায়ের সংসারে আছো, একটু আধটু জেলায় মেশিনের কাজ করে কোনো রকম নিজের হাত খরচার টাকা তো গুছিয়ে নিচ্ছ। আর খাবারের তো কোনো চিন্তা নেই, বাবার যথেষ্ট আছে, বাবা তোমাকে চালিয়ে নেবে। আর এদিকে বাবাও চেষ্টা করছে খুব তাড়াহুড়ো করে তোমাকে বিয়ের শাদী আর একটা দিয়ে দিবে। তুমি তৈরি থাকো, তত দিনে তোমার যতটা বাসনা আর যা কিছু দরকার আমি তোমাকে মিটিয়ে দেব। তখন আমি সাব্বিরকে বললাম, হ্যাঁ রে সাব্বির, তুই এতদূর চিন্তা ভাবনা করে আসছিস, তো তোর মুখ থেকে তুই বল না, তুই আমার কি উপকার করতে চাস? আর বোনের কি সেবা তত্ত্ব করবি? আমি না তোর বড় বোন, তোর এই সমস্ত কথা বলতে মুখে আটকাও না রে। তখন সাব্বির বলল, আপু মুখে লজ্জা করে কি করব? শুধু আমার তো কোনো এমন কিছু হচ্ছে না, তুমি অনেক কষ্টের মধ্যে আছো দেখছি। তোমার এত সুন্দর সবকিছু কি আর বলবো। আমার ভীষণ ইচ্ছে করছে জানো, মনে হচ্ছে তোমার পাশেই আমি সব সময় থাকি। আমি বললাম, ঠিক আছে, তোর এত যখন বোনের সাহায্য করতে ইচ্ছে, বোনকে ভালোবাসিস, নে শুরু কর, কি করবি তুই? তখন সাব্বির বলল, না না, আমার লজ্জা পাচ্ছে ভীষণ। এক কাজ করো না, তুমি একটু সাজুগুজু করে দাও, আমি তোমাকে দেখতে চাই। তখন ওর কথা মতো আমি হাসতে হাসতে তখনই শুরু করে দিলাম সাজুগুজু করা। জাস্ট ঠোঁটে একটু কেবলি গোলাপি রঙের লিপস্টিক মেখেছি, চোখে একটু আলপনা দিচ্ছি, ব্রুডো ফেন করছি, মাথায় একটু আঁচড়ে নিচ্ছি। হঠাৎ সাব্বির গ্লাসের পিছন থেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আর ঘাড়ের উপরে একটা কিস দিচ্ছে। তখন আমার পুরো শরীরটা শিহরণে জেগে উঠল। সাব্বিরকে বললাম, হ্যাঁ রে সাব্বির, তোর হাতের ছোঁয়ায় জাদু আছে। এমনটা লাগছে কেন? দেখ, ভালো হচ্ছে না বলছি, এরকম করবি না। তো দুলাভাই সে কতদিন আমারে ছেড়ে পর পারে চলে গেছে, ততদিন যে আমি এভাবে অনাহারে আসি রে, আমার কোনো কিছুই ভাল লাগে না। কারো স্পর্শে যেতে আমার ইচ্ছা করে বড্ড। তুই এখন উপযুক্ত হয়ে গেছিস, বর হয়ে গেছিস ভাই। তুই তো চাইলেই তোর বর আপুর খেয়াল একটু রাখতে পারিস, তাও তো রাখিস না। শুধু খাস দাস, লেখাপড়া করিস আর কলেজে যাস। আর বাবা মা থেকে গাদাগাদে টাকা নিয়ে হাত খরচা করে বন্ধুদের সাথে উড়িয়ে দিস। তোর এত সুন্দর একটা ডাঙর যুবতী বোন বাড়িতে পড়ে আছে, সেদিকে একটু খোঁজ নিলেও তো পারিস। নাকি আমি অন্য কারোর সাথে ইটিস পিটিস করে আসব? এটা করতে গেলে তোদের কি মান থাকবে বল? যদি নিজেদের মান সম্মান বজায় রাখতে চাস, তাহলে তোকে বলে দিচ্ছি, তোর বড় বোনের একটু সেবা করবি এভাবে, তাহলে তোদের আর কিছু হবে না। সাব্বির বলল, তো তুমি এতদিনই আমাকে বলনি কেন? তুমি এত সুন্দর হয়ে গেছ, শুধু আমারও ইচ্ছা করে জানো আপু, কলেজে যখন আমার বান্ধবীদের সাথে আমি হানিমুনে যাই, কোথাও ঘুরতে বের হই, তখন আমার খুব ইচ্ছে করে। আমি তখন বললাম, এত যেহেতু মনের মধ্যে ভালোবাসাটা জমে আছে, তাহলে এই ভালোবাসা চেপে রাখিস কেন? তোর বর বোনকে একটু ভালোবাসা শেয়ার কর। আমিও তো তোর বোন, তোর তো দায়িত্ব আছে ভাই হিসেবে। এখন তো তুই উপযুক্ত হয়ে গেছে যে বর হয়ে গেছিস, একটু বর আপুর খেয়াল খুশি রাখ। বড় আপু কিভাবে একটু ভালোভাবে বাঁচে সেদিকে একটু সাহায্য কর। তা নয় খালি কলেজের বান্ধবীদের নিয়ে পড়ে আছিস। একটা বলতে সাব্বির বলল, আপু তুমি একটু থাকো, আমি বাইরে থেকে আসছি, মানে আমি আমার রুমে একটু যাব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে যা। এই কথা বলতেই সাব্বির যেন রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়েছে। দরজাটা যখন লাগিয়ে দিয়েছে, ও ওর মতো আমি আমার মতো, দুজন দুজনের রুমে শুয়ে পড়ার মতো চিন্তা ভাবনা করছি। ভাবলাম, সাব্বির মনে হয় আমার কথায় একটু লজ্জা পেয়েছে। যাই হোক, ছোট ভাই তো, আস্তে আস্তে ওকে মানিয়ে নিব। তারপর কিছু সময় পরে আকাশে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, কালো মেঘ, একটু পরে বিদ্যুৎ চলে গেল আর ঝমঝম করে বৃষ্টি নামল। সাব্বির কিছু সময় বাদে আমার দরজা আবার টুকটুক করে টাক করব। আমি যেন কেবল হালকা হালকা ঘুমাবো ভাব, আবার সেই দরজা খুলে বললাম, বিদ্যুৎ চলে গেছে, বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তুই আবার আসলে কেন? তুই না ঘুমাইতে যাবি বললি? তখন সাব্বির বলল, আপু, চিন্তা করছিলাম যে ঘুমাব, কিন্তু বৃষ্টি রাতে তোমার সাথে একটু গল্প করে কাটিয়ে দিই। তাছাড়া কারেন্ট চলে গেছে, একা এক আমার ওই রুমে থাকতে ভাল লাগছে না, এজন্য আবার তোমার রুমে চলে আসলাম। আমি কি আসব? তখন আমি বললাম যে তোকে আমি কি তাড়িয়ে দিয়েছিলাম? তুই নিজেই তো চলে গেলি।
আমার কথায় মনে হয় লজ্জা পেয়েছিস না? তখন সাব্বির বলল, না না আপু, লজ্জা পাইনি। কিন্তু আমায় ভাবছিলাম যে কি করব তোমাকে। এত ঝড় বৃষ্টির মধ্যে আমি একা ও রুমে থাকতে পারবো না। বিদ্যুৎ চমকাল আমার খুব ভয় লাগে। এজন্য তোমার কাছে আসলাম। আমি আবারও দরজা লাগিয়ে দিয়ে বললাম, ঠিক আছে। চার্জার লাইটটা ওপেন করে তুই এখানে শুয়ে পড়। সাব্বির আমার কথা মতো আমার খাটের উপরে শুয়ে পড়ল। আর আমি ওর পাশে বসে এই গল্প সেই গল্প করতে করতে ও আমাকে বলছে, তোমার ঠোঁট দুটো না ভারী মিষ্টি লাগে আমার। শুধু তাই না আপু, তোমার সমস্ত কিছু মেদযুক্ত তোমার মায়াভরা চেহারা আমার একদম দৃষ্টি কেড়ে নিয়েছে। যদিও আমি তোমার ভাই, তবুও ভাই হিসেবে বোনের কষ্ট আর আমার দেখতে ইচ্ছে করছে না। আমি কি করে তোমার কষ্টটা নিবারণ করব? তুমি একটা ঘর ফেরত মেয়ে, আমি জানি আপু তোমার মনের মধ্যে অনেক কষ্ট। কিন্তু আমি তোমার ছোট ভাই, লজ্জায় পড়ে কিছু বলি না। আজ তুমি যেহেতু আস্তে আস্তে আমার সাথে ফ্রি হয়ে যাচ্ছ, কথা বলার সুযোগ দিচ্ছ, এটা তোমার উপরে ডিপেন্ড করে আমি আর কি বলবো। সাব্বির কথা বলতেই যেন ওকে আমি বুকের সাথে জড়িয়ে ধরলাম। দূরে দূরে ও যেন সুযোগ পেয়ে আস্তে আস্তে আমার পুরো লিপস্টিক খেয়ে ফেলল। তারপর সাব্বির আমাকে বলল, আপু তুমি ভারী মিষ্টি আর তুমি অনেক ভালো। তখন আমি বললাম, শুধু মুখে বললেই হবে? যখন সাব্বির বলল, আমি এই সমস্ত কিছু বুঝি না, আমি এই সমস্ত কিছু জানি না। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি এখানে চলে আসছি, তুমি যা বলার যা করার তুমি বলো, আমি কিছু জানি না এই সমস্ত। সাব্বির সমস্ত দায় আমার পরে ছেড়ে দিল। কি আর করার, সাব্বিরের লজ্জা ভাঙাতে হবে। তারপরে আমি একটু বাইরে দরজা খুলে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাইরে। রুমের ভিতর থেকে আমরা কথা বললেও বাইরে থেকে কেউ শুনবে না। আর বাবা মা এক রুম পরে তারা শুয়ে আছে, তারাও পরে পরে ঘুমাচ্ছে নিঝুম রাত। আমার বড্ড ভাল লাগছিল না। গতদিন স্বামী সেবা যত্ন পায়নি। সাব্বির আমার ছোট ভাই হলেও ও আমার উপযুক্ত হয়ে গেছে, যথেষ্ট বড় হয়েছে, একটা হ্যান্ডসাম যুবক ছেলে ও। ওকে দেখে আমার ইচ্ছা হচ্ছিল ওর থেকে সাহায্য নেব। যাই হোক, সাব্বিরকে বললাম যে ভাই উঠে বস তুই। তখন সাব্বির ঝট করে আমার কথায় উঠে বসে পড়ল। তখন সাব্বিরকে আমি প্রশ্ন করলাম, সাব্বির, আমাকে দেখার পরে তো কি কি ভালো লাগে রে আমার? কি এমন আমার মধ্যে আছে? সাব্বির বলল, আপু তোমার পা থেকে মাথা অবধি যা কিছু আছে, উপরওয়ালা যা দিচ্ছে সবই সুন্দর লাগে। আমার মনটা ছুঁয়ে গেছে, কিন্তু তুমি যে আমার বড় আপু, আমি লজ্জা পাই জানো আপু। আমি এই কথা বলতেই ওকে জুড়ে ধরে এগালে ওগালে দিয়ে বললাম যে, আর লজ্জা কিসের? এই বলে ওর লজ্জাটা ভাঙিয়ে দিতেই ওর ওটা কেমন হয়ে গেল। তারপর বন্ধুরা ওই রাতে ও আমার সাথে সুন্দরভাবে আচরণ করল বেশ কয়েকবার। তোমার তো বুঝতেই পারছ। তারপরে ও শেষ রাতে দিকে ওর রুমে গিয়ে শুয়ে পড়ল। সেদিন রাতে যা হলো, মানে আমার মনটা একদম ভরে গিয়েছিল। কতকাল স্বামীর স্পর্শে যায়নি, স্বামী সুখ পায়নি। দাম্পত্য জীবনে একদমই সুখে ছিলাম না আমি। স্বামী ওদিকে অসুস্থ ছিল, তারপরে আমার ছেড়ে চলে গেল। কতদিন বাদে আজকে আমার ছোট ভাই সাব্বির আমার ইচ্ছেটা পূরণ করল। ওর ভালোবাসা আর ওর মুখ ভরা রসালো রসালো কথা আমার মন ছুঁয়ে গেল। তো সেদিন রাতরে আমাকে ৩-৪ বার যেভাবে ওর সাথে সুন্দরভাবে সমস্ত দিয়ে সাহায্য করল, ভীষণ ভালো লেগেছিল আমার। যাই হোক বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো, বুঝে নাও। তো এইভাবেই যখনই আমি সাব্বিরকে ডাকতাম, আমার প্রয়োজন হলেই, আমার যখনই ভালো লাগতো না, তখন সাব্বির আমাকে দিনের পর দিন এভাবে সহযোগিতা করত। আর সাব্বিরের এই সহযোগিতায় আমার পুরো জীবনটা উৎসর্গে। যদিও আমি একটা ঘর ফেরত মেয়ে, আমার তো স্বামী নেই। ওদিকে অনেক বিয়ে আসে, কিন্তু যখনই ঘর ফেরত শুনে তখনই বিয়েটা ভেঙে যায়, বিয়ে আর হয় না। বাবা মা অনেক চেষ্টা করতে লাগলো আমাকে বিয়ে দেবে। আর এদিকে সাব্বির আমার মায়ে পড়ে যায়। যদিও ও আমার ছোট, আমি ওর বড় আপু, তবু ও আমার সাথে এতটাই ফ্রি হয়ে গেল। আমাকে মাঝে মাঝে বলতো, আপু আমি চাই না যে তোমার বিয়ে শাদী হয়ে যাক, আমি চাই তুমি এই সংসারে থাকো। আমি তোমাকে কথা দিচ্ছি আপু, আমি কোনোদিনও বিয়ে শাদী করব না। আমি লেখাপড়া করতেছি। এক পর্যায়ে যখন আমি একটা বড় চাকরি বাকরি পাবো, তখন তুমি আমার উপরে ডিপেন্ড করবে। আমি তোমাকে খাইয়ে দেব। আমি তোমার পুরো জীবনে দায়িত্বটা নিতে চাই, কারণ তোমার মতো এত সুন্দরী মেয়ে আমার জীবনের কখনোই আসবে না। আমি তখন সাব্বিরকে রাগ করে বলেছিলাম, কি রে, আমি না তোর বড় আপু? তুই কতদিন এভাবে আমার সাথে চলবি?
আমি চাই তুই নতুন একটা মেয়েকে বিয়ে করে সংসার করবি। তোদের জীবনের সন্তানা দিয়ে হবে। একটা সুন্দর সংসার গঠন করবি তা নয়। তুই আবার আমাকে সারা জীবনের সঙ্গী করে পেতে চাস। আমি তোর বড় আপু না। এটা মানুষ কি ভাববে? তখন সাব্বির বলল, আপু শোনো, তুমি আমি যেভাবে চলছি এভাবে সারাটা জীবন চলবে। বাবা মার আর কতকাল, তারা মুরুব্বি হয়ে গেছে। এক সময় তারাও চলে যাবে। এই বাবা মার সংসারে তুমি আর আমি ছাড়া তো আর কেউ নেই। আমি চাই কি তোমার এত সুন্দর মায়া ভরা ভালোবাসা আমার পুরো মনটা ছুঁয়ে গেছে। আর শুধু তাই না, তুমি যেভাবে আমার সমস্ত খিদে সহ্য করো, আমার ওই সমস্ত কিছু মানে আমার ভীষণ ভালো লাগে আপু। কি করে বলি? আর আমারও খুব ভাল লাগে জানো। তোমার কেমন লাগে? তখন আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, এই কথা বলতে হয়। আমি তো ভীষণ আনন্দে আছি রে। যতদিন ভাই তোর সহযোগিতা পাচ্ছি অতদিন আমি অনেক সুখের মধ্যে আসছি। আমার দিনকাল খুব ভালোভাবে কাটে, কি করে তোকে বোঝাবো। শোন, বাবা মা আমার জন্য চেষ্টা করতেছে, করুক। যতদিন বিয়ে শাদী না হয় আমি বলি কি, ততদিন তুই আমার পাশে থাকবি। আর এভাবে বোনের সেবা যত্ন দিনের পর দিন করে যাবি। তারপরে যখন আমার জন্য ভালো সুযোগ্য পাত্র হবে বা আমার বিয়ে শাদী হয়ে যাবে, তখন তোর মতো চিন্তা ভাবনা করে নিস। দেখ সাব্বির, যদি তোর এতই ভালো লেগে থাকে তাহলে আমি চাইলে আমার বিয়ের পরেও তোকে এতটুকু আমি ভালোবাসা দিতে পারি। তুই আমার কাছ থেকে কখনোই ভালোবাসা থেকে বঞ্চিত হবি না। কারণ আমি জানি আমার সমস্ত কিছু তোর ভাল লেগেছে। আর এটা আমি তোকে সারা জীবন দিয়ে যাব রে। তুই আমার ভাই বলে কথা। তখন সাব্বির বলল, হু হু, দেখা আছে, চেনা আছে তোমাদের। তোমরা স্বামীর বাড়ি গেলে আর তখন আমার কথা মনে থাকবে তোমার। তুমি কজনকে সামলাবে? আমি তখন হেসে দিয়ে বললাম, পাগল ছেলে, এরকম করে না ভাই। যতদিন আমি তোদের সংসারে আছি অতদিন অন্তত বোনের এভাবে সহযোগিতা করে যা। আমিও ভালোভাবে বাঁচি আর তোরও হলো, তোর মনটাও আনন্দ থাকলো। তুইও একটু ভালোভাবে থাক, এটা আমিও চাই। যেহেতু তুই কলেজে পড়াশোনা করিস, তোর জীবনে কত মেয়ে আসবে যাবে তোদের এখন সময়। কিন্তু আমার এই অসহায়ত্বের পাশে কে দাঁড়াবে বল? আমি চাইলেই একটা বন্ধুকে জুটিয়ে নিয়ে আমার সমস্ত কাজ সেরে নিতে পারি। কিন্তু সাব্বির, আমি সেটা করিনি কেন জানিস? তোদের মানসম্মান যাবে বলে। আর শুধু কি তাই, তুই আমার নিজের ভাই, তোর সাথে যদি নিজের সমস্ত কিছু মিটে নিতে পারি তাহলে তো আমার কোথাও যাওয়া লাগছে না, আর তোরও হলো। তখন সাব্বির বলল, ঠিক আছে আপু, তাহলে এটাই। তো এইভাবে সাব্বিরের সাথে দিনের পর দিন চলতে চলতে একদিন আমি মায়ের নজরে পড়ে গেলাম। মা হঠাৎ করে দরজায় ডাক দিল, আমাকে বলছিল, হেনা, দরজা খুলত। আমি দরজা খুলতেই দেখে মা বলছিল, সাব্বিরের এ রুমে কি করছে? তখন আমি বলছিলাম যে সাব্বির একটু প্রয়োজনীয় আসছে মা, ওর সাথে আমি কথা বলছি। মা যেন চোখটা রাঙিয়ে আমার রুম থেকে চলে গেল। আমি তখন বুঝতে পেরেছিলাম যে মা আজকে কিছু একটা ভেবে বসছে। সকাল হল, মা আমাকে ডেকে বলল, হেনা, এদিকে আয়। সাব্বিরের সাথে আমি মাঝে মধ্যে খেয়াল করছি তোরা দু ভাই বোন মিলে কি এমন রুমের মধ্যে এত গোপন কথা বলিস? এটা দিনের বেলায় বলতে পারিস না? সাব্বির এখন যুবক হয়ে উঠছে আর তুই ওর যুবতী একটা বোন, ঘর ফেরত মেয়ে। কি আলাপ করিস রে তোরা? তখন আমি বললাম, মা ও কলেজে কার সাথে কি সম্পর্ক করে এই সমস্ত কথা আমার সাথে শেয়ার করে। তুমি অন্য কিছু ভাবছ কেন? মা যেন কিছুতেই মেনে নিচ্ছিল না। মা বলল, ঠিক আছে, তাই যেন হয়। এর বাইরে কিছু হলে তার বাবাকে আমি জানিয়ে দেব। তখন মাকে আমি বুঝিয়ে ম্যানেজ করে নিলাম। এইভাবে চলতে চলতে হঠাৎ করে একদিন মা আমাকে বলল, আমার বাইরে একটু কাজ আছে, তুই দেখে শুনে বাড়িতে থাকিস। যাই হোক, সাব্বির কলেজ থেকে আসার পরে আমাকে জিজ্ঞেস করল, আপু মা কোথায় গেছে? আমি বললাম, মা কোথায় যেন গেছে। আমাকে বলে গেল একটু ফিরতে দেরি হবে। সেদিন দিনের বেলায় সাব্বির আমার রুমে ঢুকে আমাকে এভাবে আমার খেয়াল খুশি করত যা করে। ঠিক তাই হচ্ছিল, সুন্দরভাবে, প্রায় শেষের দিকে। এই সময় আমাকে চুলগুলো আওলা ঝাওলা ছিল। আমি রুম থেকে বের হতেই মা বাড়ির মধ্যে হঠাৎ করে ঢুকে পড়ল। আমার এই অবস্থা থেকে সাব্বিরের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। মা আবারও আমাকে বলছে, তোর সাথে আমার কথা আছে। তুই যতই আমার চোখে দোলা দিস, এটা আমি মেনে নিচ্ছি না। তখন মায়ের এক কথায় আমি একটু ভয় পেয়ে গেলাম। ও আল্লাহ, মা আবার আজকে আমাকে কি ভুলভাল আমাকে বলবে।
তারপরে পরে আমি যখন স্নান করে আসলাম, সাব্বির ওর মতো ফ্রেশ হয়ে রুমে এসে সোজা হয়ে ঘুমিয়ে পড়ল। কলেজ থেকে এসে ওজা করল। ও খুবই ক্লান্ত হয়ে গেছে আর আমিও অনেকটা সুখী। তারপরেও একটা মেয়ে মানুষ তো মা আমার সমস্ত সবকিছু বুঝেই জেনে ফেলল। তারপর আমাকে বলছে, হেনা আসলে ব্যাপারটা তুই আমার চোখ থেকে যতই ছাপানোর চেষ্টা করিস, আমি বুঝতে পারি রে, আর এটাও বুঝতে পারি কি অনেক কষ্টের মধ্যে আসিস। হয়তো সাব্বির থেকে একটু সহযোগিতা করছে, কিন্তু মারে, এটা ভারী অন্যায়। আমি তোকে বলি কি, তোর বাবা একটা ভালো পাত্র দেখছে। ওই পাত্রে নাকি আসলে বউ মারা গিয়েছিল সে সংসারে, তোকে গিয়ে সংসারটা গঠন করতে হবে। ছেলেটার অনেক টাকা পয়সা। আমি মায়ের কথা শুনে মাকে বললাম, মা, তোমরা দেখে শুনে যেমন হোক অতি দ্রুত আমাকে বিয়ে শাদী দিয়ে দাও। তোমাদের সংসারে এত কথা আর এত সন্দেহ হচ্ছে, আমি থাকতে চাই না। তখন মা বলল, রাগ করিস না, তোর ভালোর জন্যই বলছি। সাব্বির তোর আপন ছোট ভাই, আর তুই যেভাবে দিনের পর দিন চলছিস এটা আমি বুঝতে পারি। তাই তো বলি যে আমার পাশের রুম থেকে তুই একটা রুম গ্যাপ দিয়ে সাব্বিরের পাশের রুমে গেলি কেন? দু ভাই বোনে ভালোই দিন কাল কাটাচ্ছিস? মাকে বললাম, হ্যাঁ মা, আমি সাব্বিরের একটু সহযোগিতা নেই। দু ভাই বোনে বসে মজার মজার হাসি রহস্য গল্পগুজব করে সময় পার করি, তুমি এতে মনে করো কেন? কিন্তু মা তবুও যেন সবকিছু বুঝে ফেলছে। এক পর্যায়ে দিনখান করে আমার বিয়ে ঠিক করে ফেলল, সেই বাড়িতে চলে গেলাম। আমার স্বামী, টাকা পয়সা, বাড়ি গাড়ি, আর ওই পক্ষের একটা ছেলে ও একটা মেয়ে আছে। সেই স্বামীর সংসার করতে লাগলাম। ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি এত সুন্দর একটা উঁচু লম্বা যুবতী মেয়ে। না জানি আমার জীবনে সাব্বিরের মধ্যে একটা পারফেক্ট যুবক ছেলে দরকার। আমার স্বামীটা পুরো আধ বুড়ো। আসলে দাম্পত্য জীবনে একটা মেয়ে স্বামীর কাছ থেকে যা আশা করে, আমার এই বৃদ্ধ স্বামীর মধ্যে এটা কোনরূপে ছিল না। স্বামী আমাকে কোনোদিনই কখনো কোনো কিছুতে সহযোগিতা বা আমার মনের ইচ্ছেটা কখনো সে পূরণ করতে পারেনি। এদিক দিয়ে আমি অশান্তিতে থাকতে লাগলাম। চিন্তা করলাম, মায়ের বাড়ি কবে যাব আবার? মানে আমি মায়ের বাড়ি গেলে সাব্বিরের সহযোগিতা পেলে আবার আমি সুস্থ হয়ে যাব। তা না হলে এই স্বামীর কাছে আমি যতদিন থাকব সে কোনো রকম আমার সাথে দু এক কথা বলতে না বলতেই সে ঘুমিয়ে পড়ে। আমার সারা জীবনের যে কষ্ট, জীবন যৌবন সমস্ত কিছু যেন নিথর এ পড়ে রইল। সুখ আর এই জীবনে মনে মনে হল না। চিন্তা করেছিলাম যে হয়তো একটু স্বামীর বাড়ি গেলে সুখ পাব, সেও আমাকে সুখী করবে, টাকা পয়সা তার কম ছিল না। কিন্তু ওই যে দাম্পত্যের জীবনে একটা স্বামীর কাছে একটা মেয়ের কি চাওয়া থাকে আসলে বুঝতে পারছো। তবুও নিজের জীবনের সাথে ওটাকে মানিয়ে নিলাম আর তার সাথে সংসার করতে লাগলাম। তারপর স্বামী যদিও 50 বছরের উপরে বয়স, তাকে ডাক্তারের কাছে নিয়ে দেখালাম, একটু চিকিৎসাও করালাম, তারপরে পুষ্টিযুক্ত খাবার খাওয়ালাম। স্বামী যে আগের চেয়ে একটু উন্নত হলো, যা কোনো রকম আমার দিনকাল ভালোই যাচ্ছিল। কোনোরকম হতো আর কি। 2 মাস পর যখন আমি বাড়িতে আসতাম সাব্বিরের সাথে আমার ঠিকই সময় কাটত। সাব্বির আমাকে এ বিষয়ে সারা জীবন সহযোগিতা করে গেল। এই স্বামীর সংসারে ওই রকমভাবে চলতে চলতে বেশ 3-4 বছর হয়ে গেল। তখন আমার গর্ভে একটা সন্তান আসলো। সন্তানটা প্রসব করার পরে যাক একটা ছেলের সন্তান হলো। লালন পালন করতে থাকলাম। তখন জীবন যৌবন আর স্বামীর সুখ, এই সমস্ত চাহিদা যেন মন থেকে একদম কমে গেল। আমি সংসার করতে লাগলাম। আর সাব্বিরও চাকরি বাকরি পাওয়ার পরে অন্যের মেয়ে ঘরে নিয়ে আসলো। সাব্বির বিয়ে শাদী করে ফেলল। তখন কি আর সাব্বিরের কাছে আর আমার জায়গা আছে? যাই হোক, আমার স্বামী বুড়ো হোক আর ঠুরো হোক, স্বামীকে মেনে নিয়ে স্বামীর সংসারে সংসার করতে লাগলাম। আলো আমাকে একদিন বলেছিল, আপু, সারা জীবন আমি তোমাকে সহযোগিতা করে যাব। কিন্তু এটা আবেগের কথা ছিল, বাস্তবটা বড় কঠিন। আজকে পরের মেয়েও যখন ঘরে নিয়ে আসছে, সেখানে আমাকে সহযোগিতা করা তো দূরে থাক, আমার দিকেও তাকানো সাহসী নেই। মানে বুয়ের গোলামি করতে হয় ওকে। বুঝতেই তো পারছো, অনেক পুরুষের বেলায় এরকমটা ঘটে। তো আমার স্বামী যেমনি হোক তার সংসারে থেকে পুরো জীবনটা পার করে দিলাম। কি আর করার, দুধের স্বাদ ঘোলে মেটানো। মেয়েদের জীবনটা এরকমই। আসলে কপালে লিখুন, যদি ভালো হয় এটা ভালো, আর যদি একটু একটু এমনও অমন হয়, মনের মধ্যে যদি সম্পূর্ণতা নাও পূরণ হয়, তবু নিজের জীবনের সাথে মানিয়ে সংসার করতে হয়। মনের কষ্ট মনের চাপা থাকে। মেয়েদের জীবনটা আসলে ঠিক এরকমই। তো বন্ধুরা, যদিও কষ্ট হয়েছিল তবুও ওটাকে সুখ হিসাবে নিজের জীবনের সাথে মানিয়ে নিয়েছিলাম।
যাই হোক, আমার জীবনটা এভাবে স্বামীর সাথে সংসার করতে করতে পুরো জীবনটা একসময় বৃদ্ধ অবস্থায় চলে গেলাম। আমার জীবনে ঘটে যাওয়া এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগলো। আর আমার আপন ছোট ভাই, সে আমাকে কতটা সহযোগিতা করেছিল। একটা ভাই বোনকে কেউ কখনো এভাবে কেয়ার করে যেটা আমার সাব্বির আমাকে করেছিল। যাই হোক, কয়েকটা দিনের জন্য আমি সুস্থ ছিলাম, ভালো ছিলাম। সারাটা জীবনের জন্য কেউ দায়িত্ব নেয় না। দুনিয়াটা বড় কঠিন, আর সে আমার আপন ভাই, সে কি করে নেবে? তারও তো নিজের ভবিষ্যৎ ছিল। তো বন্ধুরা, আমার এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিতে একটা লাইক দাও আর শেয়ার করে তুমি তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামী আরও সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নিবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য নিয়মিত স্কুলে পাঠাবে। এই প্রত্যাশা আজ এ পর্যন্তই।